৮ বছর পর ছুটল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজের জোড়া। টানাপোড়েনের মধ্যে এবারই শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত ঢাবির। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইসলামী আন্দোলন কার্যালয় বিএনপি মহাসচিব, একে অন্যকে আঘাত করে বক্তব্য দেবে না ফ্যাসিবাদ বিরোধী শক্তি, 1 বছরের মধ্যে নির্বাচন সম্ভব। আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না, আগামীতে যাতে আমেরিকার মতো ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি, আশা ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শকের। 2 আওয়ামী নেতা ও 6 সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় পরিমনির জামিন, 9 মাসেও হাজির না হয় আদালতের ভর্ৎসনা, ন্যায় বিচার পাওয়ার আশা নায়িকার। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঢাকার 7টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। 2024-25 সেশন থেকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। 7 কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আর বৈঠক শেষে লিখিত বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এসব কথা জানিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সেই সাথে ধৈর্য ধারণ, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য ও 7 কলেজের অধ্যক্ষরা। জরুরি সভায় 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথকীকরণ ছাড়াও 1 বছর এগিয়ে নিয়ে বছর থেকে আর ঢাবির অধীনে ভর্তি নেওয়া হবে না। এছাড়াও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, এই বৈঠকটি যখন চলে তখন থেকেই তো আপনি আমাদেরকে সবশেষ আপডেটটুকু জানিয়েছিলেন, এরপরে যে সিদ্ধান্তগুলো হলো এ ব্যাপারে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। বৃষ্টি দুপুর 12:30 নাগাদ যে বৈঠকটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে, এই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 সহ উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার সহ অন্যান্য কর্মকর্তারা এবং 7 কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূল বিষয়টি অবশ্যই ছিল 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকছে কিনা সেই বিষয়টি। বৈঠকের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজ আর থাকছে না। এমনকি এই চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে 7 কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষাটি গ্রহণ করত সেটি এবার আর গ্রহণ করছে না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষার্থী হিসাবে নতুন করে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না। তবে যে শিক্ষার্থীরা ভর্তি হয়ে আছেন বা 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার ভর্তি পড়ছেন তারা তাদের শিক্ষা জীবন সমাপ্ত করতে পারবেন এবং সেটির বিষয়ে একটি সিদ্ধান্ত এই মিটিং থেকে নেওয়া হয়েছে যে তাদের শিক্ষাবর্ষ কার্যক্রম পরিচালনা করার জন্য সুপারিশ করা হয়েছে এবং সেটি
খুব গুরুত্বের সঙ্গে তারা তদারক করবেন। পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত এসছে, তার মধ্যে রয়েছে 24-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, অর্থাৎ যাদের কথা বলছিলাম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে এবং তাদের শিক্ষা জীবন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে এই ব্রিফিং শেষ হওয়ার ঠিক আগে আমরা একটা প্রশ্ন করেছিলাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে যে গতকাল যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং 7 কলেজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্যের পরে তো বৈঠকে যে সিদ্ধান্তগুলো হলো দর্শকদের সেটি জানালেনি। অনেক ধন্যবাদ শাকিল। এই মুহূর্তে ঢাকা কলেজের অধ্যক্ষ একটি ব্রিফ করছেন, আমরা সরাসরি সেখানে যেতে চাই, দেখে আসতে চাই কি বলছেন তিনি। কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ, কার্যকর হবে, বাস্তবসম্মত হবে, সেই চিন্তায় আমরা এই কথাগুলা বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথেই প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ, যারা বরেণ্য শিক্ষাবিদ দেশের, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরও কেউ থাকতে পারেন, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। আমরা এসে যেটা হয়েছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, তাদের নিয়ে আমরা 5টায় বসবো, বসে তাদের কালকের কথাবার্তা আমরা কিন্তু রাত 3টার সময় মিটিং করছি ছাত্রদের নিয়ে ঘটনার পরে। আজকে আবার বসবো, তাদের ওইখানে যেটা বলেছে সেটা আর এখানে তাদের মতামত, কারণ আমরা এরপরে স্টেপগুলা কোনোভাবে ওই যে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বৈঠক শেষে দুপক্ষ কিছু যৌথ সিদ্ধান্তও নেয়। মির্জা ফখরুল জানিয়েছেন, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ করতে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে ঐক্যমত হয়েছে। আর ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত করে বক্তব্য দেয়া থেকেও বিরত থাকবে। চরমোনাই পীর জানিয়েছেন, তার দল মনে করে 6 মাস থেকে 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। বিগত জোট কিংবা যুগপৎ আন্দোলনে না থাকলেও বিএনপির সঙ্গে 2024-এর 7 জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যেমন ছিল সমালোচনা মুখর, তেমনি রাজনৈতিক দল হিসেবে রাজপথে ছিল জুলাই বিপ্লবেও। আগামী নির্বাচন, চলমান রাজনীতি ও নানান সংকট ইস্যুতে এবার বিরল এক ঘটনা ঘটল পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু যৌথ সিদ্ধান্ত। বিএনপি মহাসচিব জানান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ ভোটাধিকার ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, দল মনে করে আগামী 6 থেকে 1 বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। মির্জা ফখরুল জানান, ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত দিয়ে বক্তব্য দেবে না। সেই সঙ্গে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না।
আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। এর আগে ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। ১,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। রোববার আদালতে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরিমণি জামিনে থাকলেও মামলার বিচার চলবে। ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাফারি বোট ক্লাবের পরিচালক নাসিরউদ্দিন। গত বছরের ১৮ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই। একই বছরের ১৮ এপ্রিল আদালত পিবিআইর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি এবং জামিন পেয়ে পরিমণি আশা করেন তিনি ন্যায় বিচার পাবেন। ভক্তদের ধন্যবাদ জানান তাদের ভালোবাসা আর সমর্থনের জন্য। আমি একটা মামলা করলাম, তার ২.৫ বছর পরে, ঠিক ২.৫ বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমনের জন্য, তার কিছু না, এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। দাবি মানতে সরকারকে কাল দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। তারা জানান অবস্থান কর্মসূচি চলবে, দাবি না মানলে নতুন কর্মসূচি দেওয়া হবে। সকাল থেকে শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে শিক্ষকরা অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে। টানা ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এ সময় গতকাল পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এদেশে বৈষম্যের ঠাঁই হবে না। ৪০ বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। মতিঝিল মেট্রো স্টেশনের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ফুটপাতে উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে দুপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন হক। অহন, দেখে আসতে চাই এখনকার কি পরিস্থিতি। অহন, এরকম একটি দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া গেল কিনা? কি কারণে দুর্ঘটনা ঘটলো জানা গেল কি? আহত হয়েছেন অন্তত ৬ জন, তার মধ্যে ৩ জন রিকশা চালক ছিলেন। যে কারণে ঘটনাটা ঘটেছে সেটি এখানে একটি বাস গ্রিন ঢাকা, যেটি আবদুল্লাপুর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করে, একটি এসি বাস। সেই বাসটি এই পাশেই সেটি পার্কিং করা ছিল। সেই পার্কিং করা বাসটি ঘুরিয়ে মূল সড়কে ওঠার জন্য যখনই চালক চেষ্টা করেছেন তখনই উনি ভুলবশত, আমরা যেটা শুনতে পেরেছি, অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছেন ব্রেকে না চেপে, এবং একেবারে ১০ থেকে ১৫ হাত জায়গার মধ্যেই সেই বাসটি ৫০ থেকে ৬০ গতি অতি দ্রুত উঠে যায় এবং সেটি তারপরে ফুটপাতের উপর উঠে যায়। এবং এই ফুটপাত লাগোয়া এখানে আরও কয়েকটি দোকান ছিল, এই রিক্সাগুলো যেমন ছিল, সেটি উঠে ফুটপাত উঠে পূবাল্লী ব্যাংকের যে দেয়াল আছে সে দেয়াল পর্যন্ত চলে যায়। আপনি জানেন যে ভলভো বাসটি বেশ বড়সড় একটি বাস এবং এর পেছনে অন্তত ৬ জন চাপা পড়েন। তবে খুবই সৌভাগ্যের বিষয়, এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন, আহত যদিও হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন পথচারী। সেই পথচারীর অবস্থা কিছুটা খারাপ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। যারা রিক্সা চালক ছিলেন স্বভাবতই তারা বলছিলেন একেবারে তাদের শেষ সম্বল তারা হারিয়ে ফেলেছেন, ক্ষতিপূরণ তারা চাইছেন। থানায় গেছেন, মালিকপক্ষ এসে হয়তো তাদের ক্ষতিপূরণ দেবেন এমন একটি আশ্বাস পাওয়া গেছে। শুনছিলাম আমরা। ধন্যবাদ অহন। ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি বিচারহীনতার, সেই সিদ্ধান্ত দেশটির। তবে ন্যায় বিচারের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। এদিকে ২ আওয়ামী লীগ নেতা ও ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। এর জবাবে ভারত জানায় কূটনৈতিক পত্রের বৈধতা খতিয়ে দেখে জবাব দেয়া হবে, কিন্তু এখনো কোনো সাড়া নেই। জুলাই গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত, আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। There is every reason for us to be hopeful that she will be returned to face trial here. We can demonstrate that the trial will be fair, that she will be given every opportunity to defend herself. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. We certainly hope it will choose the latter. এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের আইনজীবী থাকা এবং বর্তমানে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাওয়া ক্যাডম্যানের কাছে। Cases are very complex. They're going to take time. They cannot be rushed, and they need to be done properly. I'm very confident with the team that the Chief Prosecutor has assembled that will be done properly. এদিকে গণহত্যার অভিযোগে 6 পুলিশ সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার আলোচিত হত্যাকাণ্ডের সাথে প্রত্যেকেরই জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে বলে মন্তব্য নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বলেছেন, ভোটে নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। আর আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই জানিয়ে বললেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী 2025-এর ডিসেম্বরে অথবা 26-এর জুনে হওয়ার সম্ভাবনা আছে।